বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে। আমরা এ পর্যায়ে সাক্ষ্য আইন পড়বো। এভরিবডি অ্যাটেনশন প্লিজ। আমরা সাক্ষ্য আইনের ইতিমধ্যে গত ক্লাসে আমরা পড়েছিলাম 51 ধারা পর্যন্ত। আমরা জেনেছি দ্বিতীয় অধ্যায় হচ্ছে 55 পর্যন্ত, 5 থেকে 55। এই যে 5 থেকে 55 পর্যন্ত দ্বিতীয় অধ্যায়, এর মধ্যে গত ক্লাসে আমরা পড়েছিলাম 51 ধারা পর্যন্ত। আজকে আমরা সর্বশেষ অংশ পড়বো, যেখানে 52 থেকে 55 ধারা পর্যন্ত বলা আছে। এর পরবর্তীতে আরেকটু আগানোর চেষ্টা করব, প্রমাণের প্রয়োজন নাই। আমরা দেখি গত ক্লাসে যা পড়েছিলাম, ছোট্ট করে রিভিশন দিব, দেন আমরা নতুন ক্লাসে যাব। আমরা গত ক্লাসে পড়েছিলাম অভিমতের প্রাসঙ্গিকতা 45 থেকে 51 ধারা পর্যন্ত। একটু পিছনে যদি তাকাই, আমরা দেখতে পাই 45 ধারায় জেনেছি বিশেষজ্ঞ 13টি ক্ষেত্রে মতামত দিলে সে মতামত আদালতে প্রাসঙ্গিক হয়ে থাকে 45 ধারা অনুযায়ী। 45-এর কতে আমরা জেনেছি শারীরিক অথবা ফরেনসিক সাক্ষ্য সম্পর্কিত অভিমত আদালতে প্রাসঙ্গিক হবে, যা আমরা 45-এর কতে জেনেছি। 46-এ জেনেছিলাম বিশেষজ্ঞগণ যে মতামত দেয়, মতামতের সাথে সংশ্লিষ্ট বিষয়বস্তু আদালতে প্রাসঙ্গিক 46 ধারায়। আর 47-এ আমরা জেনেছিলাম হস্তাক্ষর সম্পর্কে যিনি জ্ঞাত আছেন, অবগত আছেন, তার অভিমত আদালতে প্রাসঙ্গিক হয় 47। পাশাপাশি এই হস্তাক্ষরের পরে আমরা 47-এ কতে দেখতে পাই নতুন আরেকটি ধারা সংযোজন হয়েছে, যেখানে আমরা ইতিমধ্যে জেনেছি হস্তাক্ষর ব্যতীত স্বাক্ষর, ডিজিটাল স্বাক্ষর সম্পর্কে প্রত্যয়নকারী কর্তৃপক্ষের অভিমত প্রাসঙ্গিক হয়ে থাকে 47-এর ক। 48 দ্বারা জেনেছি অধিকার প্রথা, অধিকার প্রথা সম্পর্কে অভিমত প্রাসঙ্গিক হবে। 49 দ্বারা জেনেছি রীতিনীতি সম্পর্কে ব্যবহৃত শব্দ সম্পর্কিত অভিমত প্রাসঙ্গিক হবে 49 ধারায়। আত্মীয়তা সম্পর্কে অভিমত প্রাসঙ্গিক হবে 50, এবং মতামতের হেতু অথবা জীবিত লোকের মতামত আদালতে প্রাসঙ্গিক হবে 51 ধারায়। এইগুলো আমরা গত ক্লাসে জেনেছি ডিটেলস। আজকে আমরা ডিটেলস জানবো চরিত্রের প্রাসঙ্গিকতা। চরিত্রের প্রাসঙ্গিকতা, এভরিবডি অ্যাটেনশন প্লিজ, বি কেয়ারফুল। আমরা ক্লাসের সময়টা অন্যদিকে কনসেন্ট্রেট করব না। আমরা দেখতে পাই পরীক্ষাতে প্রশ্ন আসে চরিত্রের প্রাসঙ্গিকতা সম্পর্কে আলোচনা করুন। পরীক্ষাতে প্রশ্ন আসে ফৌজদারি মামলায় চরিত্র অপ্রাসঙ্গিক আলোচনা করুন। ফৌজদারি মামলায় সৎ চরিত্র প্রাসঙ্গিক আলোচনা করুন। ফৌজদারি মামলায় অসৎ চরিত্র অপ্রাসঙ্গিক আলোচনা করুন। ফৌজদারি মামলায় চরিত্রের গুরুত্ব আলোচনা করুন। বোঝা যাচ্ছে কিনা? এইগুলো বৃহৎ প্রশ্ন, ব্রড প্রশ্ন, লিখিত প্রশ্ন। এই প্রশ্নগুলোর জবাবগুলো আমরা আজকে দেওয়ার চেষ্টা করব। আমরা দেখতে পাই 52 ধারা পর্যালোচনা করব। ইতিমধ্যে আমরা জেনেছি দেওয়ানি মামলায় চরিত্র অপ্রাসঙ্গিক। দেওয়ানি মামলা রুজু হয়েছে আমার আর সাইদুল ভাইয়ের মধ্যে, যেখানে আমরা দুইজন ভাই ভাই, আমি সম্পত্তির মালিক অর্ধেক, সাইদুল ভাই সম্পত্তির মালিক অর্ধেক। কিন্তু সাইদুল ভাই আদালতে গিয়ে অভিযোগ উত্থাপন করলো যে মাননীয় আদালত, মেহেদী তো লোক ভালো না, তিনি আগে চুরির দায়ে অভিযুক্ত হয়েছে, তাকে কেন সকাল সমস্ত সম্পত্তি দিব? এই জন্য কি সে ভাইয়ের সম্পত্তি কম পাবে? আমরা দেখতে পাই যেখানে সম্পত্তি সম্পর্কিত দেওয়ানি মামলা, সেখানে চরিত্রের কোনো গুরুত্ব নাই। দেওয়ানি মামলায় গুরুত্ব হবে দলিলের গুরুত্ব, সেখানে চরিত্রের কোনো গুরুত্ব আসে না। আপনি চোর, আপনি ডাকাত, আপনি খুনি, এই জন্য বাবার সম্পত্তি কম পাবেন না। আইনের পরিভাষা আমরা দেখতে পাই 52 ধারা হচ্ছে দেওয়ানি মামলায় চরিত্রের গুরুত্ব অপ্রাসঙ্গিক। দেওয়ানি মামলায় রায় প্রদানের ক্ষেত্রে চরিত্রটা বিবেচ্য বিষয় নয়, এই বিষয়টি আমরা 52 ধারার দৃষ্টিতে দেখতে পাই। দেন আমরা দেখবো 53 ধারায় চলে যাব। ফৌজদারি মামলায় আসামির সব চরিত্র প্রাসঙ্গিক। ফৌজদারি মামলায় আসামির সব চরিত্র প্রাসঙ্গিক। মাঝে মধ্যে আমরা দেখি যে আমাদের রুমে চুরি হয়, এই চুরির জন্য আমরা এক রুমে 10 জন থাকি। চুরি হলেই নাম হয় কলিমুদ্দিনের, যে কলিমুদ্দিন চুরি করছে। চুরি হলেই নাম হয় খলিলের, যে খলিল চুরি করছে। কিন্তু আজকে চুরি হওয়ার পর নাম দিল যে এই চুরিটা করছে শফিক। কিন্তু ইতিপূর্বে যদিও খলিল জলিলের মধ্যে চুরি করার কিছু প্রবণতা আছে, সে বিষয়ে আপনি অভিযোগ উত্থাপন করলে সেটা প্রাসঙ্গিক হবে। কিন্তু যিনি, যার নাম এখন বলছেন, তিনি জীবনে কোনোদিন চুরি করে নাই, তার চরিত্রটা ভালো। আসলেই তার চরিত্র ভালো। যেহেতু তার বিরুদ্ধে চুরির দায়ে কোনো অভিযোগ উত্থাপিত হয়েছে, তার চরিত্রটা যে ভালো, এই ভালো চরিত্রের জন্য তিনি বর্তমানে তার বিরুদ্ধে যে অভিযোগ উত্থাপিত হয়েছে, সে অভিযোগের ক্ষেত্রে দণ্ড প্রদানের ক্ষেত্রে কিছুটা কিছুটা নমনীয় হতে পারে, বা এই ভালো চরিত্রটা আদালতে প্রাসঙ্গিক হইতে পারে।
উদাহরণস্বরূপ, যিনি খুনের দণ্ডে দণ্ডিত হয়েছেন, যিনি খুনের দায়ে অভিযুক্ত হয়েছেন, তাকে দণ্ড প্রদানের ক্ষেত্রে তিনি পূর্বে ভালো ছিলেন, হঠাৎ করে খুন করেছেন, এই বিষয়টা তার জন্য একটু নমনীয়, সফট কর্নার হবে। কেমন? যে মাননীয় আদালত, এই তারে দিয়া তো জীবনে খুনের কোনো কাজই সম্ভব নয়, সে জীবনে কাউকে শরীরে টাচই করে নাই, সে আবার খুন করে কিভাবে? এই যে একটা বিষয়, তার ভালো চরিত্রটা আদালতে প্রাসঙ্গিক হয়ে যাচ্ছে 53 দ্বারা। এট দ্য সেম থিংস, যদি দেখা যায় যাকে যাকে খুনের দায়ে অভিযুক্ত করা হয়েছে তিনি ইতিপূর্বে আরো 5টা খুন করছে, সেক্ষেত্রে আদালত তাকে দণ্ডদানের ক্ষেত্রে আর কোনো চিন্তা করবে? একদম চোখ বন্ধ করে রায় দিবে যে সে আসলেই খারাপ, এই জন্য সে আবারও খুন করছে। অর্থাৎ তার পূর্ববর্তী অসৎ চরিত্র প্রাসঙ্গিক হয়ে পড়েছে 54 ধারা অনুযায়ী। তাহলে পূর্ববর্তী সৎ চরিত্র কখন প্রাসঙ্গিক হলো? যখন তিনি ভালো ছিল, কিন্তু ভালো হওয়া মর্মে, ভালো হওয়া সত্ত্বেও হঠাৎ করে কোনো অপরাধ করেছে, সে হঠাৎ করে অপরাধের মধ্যে তার পূর্ববর্তী সৎ চরিত্র প্রাসঙ্গিক হবে 53 ধারায়। আর যে অপরাধটা পেশাদার, আপনি পেশাদার কিলার, আপনি আজকে যেমন খুন করেছেন, ইতিপূর্বে 4টা খুন করেছেন, পূর্ববর্তী খুনের দায়ে যে দণ্ডিত হয়েছেন, সে দণ্ডটা আদালতে প্রাসঙ্গিক হয়ে থাকে, দণ্ডাদেশ আদালতে প্রাসঙ্গিক হয়ে থাকে 54 ধারায়। এই বিষয়টা 54 ধারার পাশে একটা ধারা একটু লিখে রাখেন, 43 ধারা। 54 ধারার পাশে লিখে রাখেন 43 ধারা। 43 ধারায় পড়ছেন না? যে অপরাধে বিচার কার্য চলতেছে, সে অপরাধের সাথে সম্পর্কযুক্ত রায় প্রাসঙ্গিক হবে, সম্পর্কযুক্ত না হলে রায় প্রাসঙ্গিক হবে না। ভাই ভাইয়ের মধ্যে বাটোয়ারা মামলা, সে মামলায় সে চোর না ডাকাত, বা ইতিপূর্বে 3বার চুরি করে দণ্ডপ্রাপ্ত হয়েছে, সে দণ্ডটাকে এই বাটোয়ারা মামলায় প্রাসঙ্গিক হবে? 43 ধারায় প্রাসঙ্গিক হবে না। কিন্তু 43 ধারা আরেকটা কথা কি বলা আছে? বলছে না যে বর্তমানে বিচার্য বিষয়ের সাথে যদি প্রাসঙ্গিক কোনো রায় হয়ে থাকে, সে রায়টা আদালতে প্রাসঙ্গিক হবে। কেমনে? এই যে এইমাত্র আলোচনা করলাম, যিনি খুনের দায়ে অভিযুক্ত হলেন, তিনি যদি পূর্বে আরো 3টা খুন করে থাকেন, সে খুন সম্পর্কিত রায়টা আদালতে প্রাসঙ্গিক হবে 43 ধারায়। আর সে খুন সম্পর্কিত দণ্ডাদেশ প্রাসঙ্গিক হয়ে পড়বে 54 ধারা অনুযায়ী। তাহলে পূর্ববর্তী দণ্ডের বিষয়ে পূর্ববর্তী দণ্ডাদেশ প্রাসঙ্গিক হবে 2টা ধারায়, একটা হচ্ছে 54, একটা হচ্ছে 43। পরীক্ষাতে যে প্রশ্ন আসে মাঝে মধ্যেই যে জনৈক ব্যক্তি খুনের দায়ে অভিযুক্ত হয়েছেন, ইতিপূর্বেও তিনি খুন করেছেন 3বার, এই খুনের দায়ে তিনি দণ্ডিত হয়েছেন, সে দণ্ড আদালতে কোন বিধান মোতাবেক প্রাসঙ্গিক হবে? কোন বিধান মোতাবেক প্রাসঙ্গিক হবে? 54 ধারা মোতাবেক প্রাসঙ্গিক হবে এবং 43 ধারা মোতাবেক প্রাসঙ্গিক হবে। বোঝা যাচ্ছে কিনা? তাহলে আমরা প্রথমে পড়েছিলাম দেওয়ানি মামলায় চরিত্রের কোনো গুরুত্ব নাই, দেওয়ানি মামলায় দলিলের গুরুত্ব বেশি, দেওয়ানি মামলায় চরিত্রের কোনো গুরুত্ব নাই। কত ধারায় পড়ছি? 52 ধারায় পড়ছি। ফৌজদারি মামলায় সব চরিত্রের গুরুত্ব আছে। যিনি ফৌজদারি মামলায় অভিযুক্ত হয়েছেন, তার চরিত্রটা যদি ভালো থাকে, সেক্ষেত্রে দণ্ডদানের ক্ষেত্রে একটু নমনীয়তা হইতে পারে যে আদৌ মেহেদীর দ্বারা এই কাজ করা সম্ভব না, কারণ সে তো জীবনে কাউকে একটা গালি দেয় না, সে আবার মারবে কোত্থেকে? এই যে সৎ চরিত্রটা প্রাসঙ্গিক হলো কত ধারায়? 53 ধারায়। আর 54 ধারায় আমরা কি পড়েছি? অসৎ চরিত্র অপ্রাসঙ্গিক, তবে উত্তরদান প্রসঙ্গে প্রাসঙ্গিক। কখন? যে ব্যক্তির বিষয়ে আপনি সাফাই সাক্ষী দিতে আসছেন, আপনি সাফাই সাক্ষী দিচ্ছেন যে মেয়েদের মতো ভালো কোনো লোক নাই, জীবনে কোনোদিন তার দ্বারা এই কাজ করা সম্ভব না, কিন্তু ইতিহাস পর্যালোচনায় দেখা যায় তিনি ইতিপূর্বে আরো 4জনকে খুন করেছেন। তাহলে আপনি যে ভালো ভালো করতেছেন যাকে, সে ভালো ভালোটা খারাপ হবে পূর্বের দণ্ডাদেশ দেখে। আপনার কথাটা তখন তার বিরুদ্ধে চলে যাবে যে সে আসলে টাকা দিয়া এই সাক্ষীকে আদালতে উত্থাপন করেছেন। বুঝা যাচ্ছে কিনা? তাহলে দেওয়ানি মামলায় দেওয়ানি মামলায় চরিত্র অপ্রাসঙ্গিক হবে। কত ধারায় পড়ছি? 52 ধারায় পড়ছি। ফৌজদারি মামলায় সৎ চরিত্র প্রাসঙ্গিক হবে। কত ধারায় পড়লাম? 53 ধারায় পড়লাম। ফৌজদারি মামলায় অসৎ চরিত্র অপ্রাসঙ্গিক, তবে উত্তরদান প্রসঙ্গে ভালো যদি কেউ বলে, সেক্ষেত্রে প্রাসঙ্গিক হয়ে যাবে 54 ধারায়। এটার আরেকটা সমর্থক বিষয় কি পড়েছি আমরা? পূর্ববর্তী দণ্ডাদেশ কখন প্রাসঙ্গিক হয়ে হয়ে পড়ে? পূর্ববর্তী দণ্ডাদেশ 43 ধারা এবং 54 ধারায় প্রাসঙ্গিক হইয়া পড়ে। পূর্ববর্তী দণ্ডাদেশ 43 ধারায় এবং 54 ধারায় প্রাসঙ্গিক হয়ে পড়ে। আর সর্বশেষ বিষয় আমরা জানবো
ক্ষতিপূরণ নির্ণয়ে চরিত্রের গুরুত্ব। যার চরিত্র যেমন, ক্ষতিপূরণ নির্ণয়ে তার চরিত্রের গুরুত্ব ততাধিক। যেমন ধরেন, জনৈক ব্যক্তি যিনি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক, তার চরিত্র, তার বিরুদ্ধে কেউ যদি ধর্ষণের মিথ্যা অভিযোগ করে, সেক্ষেত্রে তার চরিত্রের যে গুরুত্ব, আর জনৈক দিনমজুর, তার বিরুদ্ধে যদি কোনো প্রকার ধর্ষণের অভিযোগ করা হয়, সেক্ষেত্রে তার চরিত্রের গুরুত্ব এক কিনা। আমরা দেখবো ব্যভিচারিণী, আমরা দেখব ব্যভিচারিণী। এই যে যিনি ব্যভিচারিণী অভিযোগ উত্থাপন করলেন জনৈক ব্যক্তির বিরুদ্ধে, তার আচার আচরণ, তার চরিত্রটা এখানে প্রাসঙ্গিক হবে, যে সে আদৌ এমন প্রকৃতির কিনা, সে আদৌ ইতিপূর্বে এমন কোনো ঘটনা ঘটিয়েছেন কিনা। আপনার মনে আছে কিনা, জনৈক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছিল ধর্ষণের অভিযোগ সংক্রান্ত। সে মামলায় মিথ্যা প্রমাণিত হওয়ার পর তিনি 1 কোটি টাকার মানহানির মামলা করেন। তাহলে যার চরিত্র যতটুকু, চরিত্রের উপরে ক্ষতিপূরণ নির্ধারণ করবে। যিনি যে প্রকৃতির লোক, তার ক্ষতিপূরণটা হবে ঠিক তেমনি প্রকৃতির। অর্থাৎ আমরা 55 ধারায় দেখতে পাই ক্ষতিপূরণ নির্ধারণের ক্ষেত্রে চরিত্রের গুরুত্বটা অত্যাধিক। আবার এই 55 ধারা পড়ার পূর্বে আপনারা 12 ধারা পড়েছিলেন না? ক্ষতিপূরণ নির্ণয়ে যে সকল ঘটনা, ক্ষতিপূরণ নির্ণয়ে যে সকল ঘটনা ক্ষতিপূরণ নির্ধারণে সহায়তা করে, ক্ষতিপূরণ নির্ধারণে সহায়তা করে, সে সকল ঘটনা আদালতে প্রাসঙ্গিক হয়ে থাকে কত ধারায়? 12 ধারায় ঘটনা প্রাসঙ্গিক। আর ক্ষতিপূরণ নির্ণয়ে চরিত্রের গুরুত্ব প্রাসঙ্গিক হবে 55 ধারায়। চরিত্রের গুরুত্ব প্রাসঙ্গিক হবে 55 ধারায়। তাহলে ক্ষতিপূরণ নির্ণয় চরিত্রের গুরুত্ব 55। এখন আমরা ইতিমধ্যে যা পড়েছি একটু রিভিশন করব, খেয়াল করি। আমরা ইতিমধ্যে পড়লাম দেওয়ানি মামলায় চরিত্র অপ্রাসঙ্গিক হবে, কত ধারায় পড়ছি? 52 ধারায় পড়ছি। ফৌজদারি মামলায় সৎ চরিত্র প্রাসঙ্গিক হবে, কত ধারায় পড়লাম? 53 ধারায় পড়লাম। ফৌজদারি মামলায় অসৎ চরিত্র অপ্রাসঙ্গিক, তবে উত্তরদান প্রসঙ্গে প্রাসঙ্গিক হবে 54 ধারায়। এই 54 ধারারই আরেকটা কথা আমরা কি পড়েছি? পূর্ববর্তী দণ্ডাদেশ কোন বিধান মোতাবেক, কোন কোন বিধান মোতাবেক, সাক্ষ্য আইনের কোন কোন বিধান মোতাবেক পূর্ববর্তী দণ্ডাদেশ প্রাসঙ্গিক হয়ে থাকে। আমরা দেখতে পাই 43 ধারা এবং 54 ধারা। আর 55 ধারা আমরা দেখলাম ক্ষতিপূরণ নির্ণয়ে চরিত্রের গুরুত্ব প্রাসঙ্গিকতা পায় 55 ধারা অনুযায়ী। আজকে আমরা দ্বিতীয় অধ্যায়ের শেষাংশ পড়লাম, যা 52 থেকে 55 পর্যন্ত। এখন আমরা আরেকটু সামনে আগাবো। আমরা দেখি 56 থেকে 58 ধারা পর্যন্ত। 56 থেকে 58 এই বিষয়টা হচ্ছে, এ পর্যন্ত হচ্ছে তৃতীয় অধ্যায়, যে অধ্যায়ের বিবেচ্য বিষয় হচ্ছে প্রমাণের প্রয়োজন নাই। পরীক্ষাতে প্রশ্ন আসে কোন কোন বিষয়ে প্রমাণের প্রয়োজন নাই, ইন্সপেক্টরশিপে আসছিল। আবার আমাদের সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে আসছিল কোন কোন বিষয়ে প্রমাণের প্রয়োজন নাই। আমরা দেখতে পাই সাক্ষ্য আইনের 56 থেকে 58 ধারা পর্যন্ত প্রমাণের প্রয়োজন নাই সম্পর্কিত বিষয়ে বর্ণিত আছে। এর মধ্যে প্রথমে দেখতে পাবো বিচারকের দৃষ্টিগোচরাধীন বিষয়ে প্রমাণের প্রয়োজন নাই। বিচারক যে বিষয়টা জানেন, বিচারক যে বিষয়ে অবগত আছেন, সে বিষয়ে প্রমাণের প্রয়োজন করা লাগবে না, কারণ বিচারক তো নিজে জানেনি। এই বিষয়টা আপনি তাকে বোঝানোর, তাকে জানানোর, তাকে প্রমাণ দেওয়ার কোনো বিষয় নয়। 56 ধারায় বিচারক হতে হলে বিচারককে কি কি বিষয় জানতে হবে, কোন কোন বিষয়ের প্রতি গুরুত্ব দিতে হবে, আমরা সেটা দেখতে পাই 57 ধারায়। বিচারক হইতে হলে আমরা দেখতে পাই বিচারক হিসাবে তিনি বাংলাদেশে বলবৎ আইন সম্পর্কে জানতে হবে, সশস্ত্র বাহিনীর বিধান সম্পর্কে জানতে হবে, সংসদের যে বিচার ব্যবস্থা সে বিষয়ে জানতে হবে। এগুলো হচ্ছে বিচারক হিসেবে তাকে জানা আবশ্যক। আর সর্বোপরি 58 ধারায় দেখতে পাই মামলার বাদী এবং বিবাদী। মামলার বাদী এবং বিবাদী দুই পক্ষ যদি কোনো বিষয় স্বীকার করে, স্বীকারকৃত বিষয় প্রমাণের প্রয়োজন নাই। আমি স্বীকার করলাম যে এই দলিলটা আমি মিথ্যা বানিয়েছি, এই দলিলটা আমার নয়, আমি স্বীকার করলাম এই ছুরির মাধ্যমে আমি আঘাত করেছি, আমি স্বীকার করলাম এই ছুরিটি আমার, আমি যে বিষয়টা স্বীকার করে ফেলেছি সেটা আর আপনাকে প্রমাণ করতে হবে না। তাহলে আমরা দেখতে পাই 56 ধারা অনুযায়ী
বিচারক জ্ঞাত আছেন, বিচারক জানেন, বিচারক অবগত আছেন, সে বিষয়টা আপনাকে প্রমাণ করতে হবে না 56 ধারায়। বিচারক হইতে হলে তিনটা বিষয় জানতে হবে: আইন সম্পর্কে জানতে হবে, সশস্ত্র বাহিনীর বিধান সম্পর্কে জানতে হবে, সংসদের বিধিবিধান সম্পর্কে জানতে হবে 57 ধারা অনুযায়ী। যে বিষয়ে ইতিমধ্যে বাদী বিবাদী কোন পক্ষ স্বীকার করেছেন, স্বীকৃত বিষয় আপনাকে প্রমাণ করার প্রয়োজন নাই 58 ধারা অনুযায়ী। তাহলে আমরা আজকে কতটা ধারা পড়লাম? একটু পিছনে যাব। আমরা আজকে পড়েছি 52 থেকে 58 ধারা পর্যন্ত। 52 থেকে 58 ধারা পর্যন্ত যা পড়লাম একটু রিভিশন করব। আপনাদের কাজ হচ্ছে সারাদিন শুনবেন, পাশাপাশি 3 বার লিখবেন, অবশ্যই লিখে আমাকে দিবেন। আমরা দেখতে পাই 52 ধারা অনুযায়ী যতটুকু বলবো শুধু ততটুকুই লিখেন 3 বার, তাও ইনশাল্লাহ মাথার মধ্যে আসবে। দেওয়ানি মামলায় চরিত্র অপ্রাসঙ্গিক 52 ধারা। ফৌজদারি মামলায় সৎ চরিত্র প্রাসঙ্গিক 53 ধারা। ফৌজদারি মামলায় অসৎ চরিত্র অপ্রাসঙ্গিক তবে উত্তরদান প্রসঙ্গে প্রাসঙ্গিক হয় 54 ধারা। পাশে আবার লিখবেন যখন পূর্ববর্তী দণ্ডাদেশ প্রাসঙ্গিক 54 এবং 43 ধারা। আর 55 ধারায় লিখবেন ক্ষতিপূরণ নির্ণয়ে চরিত্রের গুরুত্ব প্রাসঙ্গিক কত ধারায়? 55 ধারায়। এইগুলো ছিল হচ্ছে চরিত্রের প্রাসঙ্গিকতা। কত থেকে কত ধারা? 52 থেকে 55 ধারা। দেন আমরা পড়েছি যে সকল বিষয়ে প্রমাণের প্রয়োজন নাই 56 থেকে 58 পর্যন্ত বিচারকের জ্ঞাত আছেন, বিচারক জানেন, সে বিষয়ে আপনাকে প্রমাণ করার প্রয়োজন নাই 56 ধারায়। বিচারক হইতে হলে কি কি বিষয় জানতে হবে? বাংলাদেশের আইন জানতে হবে, সশস্ত্র বাহিনীর বিধিবিধান জানতে হবে, বাংলাদেশে বলবৎ সংসদীয় বিচার ব্যবস্থা সম্পর্কে জানতে হবে 57 ধারা অনুযায়ী। এট দ্যাট টাইম সর্বশেষ আমরা জানলাম যে ক্ষেত্রে বাদী বিবাদী কোনো বিষয় স্বীকার করেছেন, এই স্বীকৃত বিষয় প্রমাণের প্রয়োজন নাই 58 ধারা অনুযায়ী। ধন্যবাদ সবাইকে। অবশ্যই হাতের লেখা দিবেন, হাতের লেখা দিয়ে তারপর ঘুমাবেন। ধন্যবাদ সবাইকে। আমরা এখন প্রশ্নোত্তর পর্বে যাবো। আসসালাম।